আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি নাহিন মুনকার ভাইয়া তোমাদের। তো তোমরা তো অনেক দিন ধরেই আমার ভিডিও চাচ্ছিলা, বাট আমি দেখো স্ক্রিন শেয়ার করে ভিডিওটা নেওয়ার মেনলি যে কারণটা, সেটা হচ্ছে এডিএমসি স্টেশন স্কুলে গিয়ে আমি তো তোমার স্মার্ট বোর্ডে ক্লাস নেই, বাট ভাইয়ার রিসেন্টলি একটা অপারেশন হয়েছে লিগামেন্টে, সেটা হচ্ছে এসিএলে, অ্যান্ড সেটার জন্য আমি মনে করো দাঁড়াতে পারি না। হ্যাঁ, তো আমাকে বসে বসেই ক্লাস নিতে হচ্ছে, অ্যান্ড অবভিয়াসলি এই জন্য আমি আজকে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করেই আর কি দেখাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা আজকে 5th চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি পড়াটা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুব প্রিসাইসলি আমি কিছু কন্টেন্ট সাজিয়েছি, তো দেখে আমরা পড়াশোনা শুরু করে দিতে পারি। তো চলো আমরা পড়াশোনাটা স্টার্ট করে ফেলি। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আসলে আমরা একটু চাপ কী, চাপ এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। ঠিক আছে, আমি কনসেপ্টগুলো খুবই শর্টে বলে দিব, দেন আমরা প্রবলেমটা সলভ করবো মেনলি। আচ্ছা, চাপ কি? চাপ হলো মেনলি, দেখো কি, আমাদের কোনো বস্তু প্রতি একক ক্ষেত্রফলে, আমি একটু লিখে লিখেই পড়াচ্ছি, কোনো বস্তু প্রতি একক ক্ষেত্রফলে উপর তোমার কি বলতো, ক্ষেত্রফলের উপর লম্বভাবে, সেখানে বস্তুর দেই লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে বলো তো? চাপ বলে। ওকে, তাহলে চাপ জিনিসটা কি আমরা বুঝতে পারছি আশা করি। জিনিসটা যদি আমি আরেকটু তোমাদেরকে দেখাই, ধরো এখানে আমার একটা তল আছে। হ্যাঁ, একটা তল আছে। আচ্ছা, এই তলের উপর ভাইয়া, এই তলের উপর এটা কি লম্বভাবে হয়েছে? হ্যাঁ, ধরো এই তলের উপর আমি এফ বল প্রয়োগ করতেছি। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রফলটা কত? এইটার ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি আমার এ। তাহলে আমার চাপের সূত্রটা যেটা হবে ভাইয়া, সেটা চাপ পি ইকুয়ালস টু হয়ে যাবে এফ বাই এ। আচ্ছা, এটা থেকে কি আমরা এটার এককটা প্রেডিক্ট করতে পারি না? এককটা কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন চাপের কয়েকটা ব্যাপার আছে। এটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ারও বলতে পারি, এটাকে আমরা প্যাসকেলও বলতে পারি। দুইটাই আমার কি এসআই ইউনিট। আর আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা আছে, দাঁড়াও লিখে দিই, অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা আছে সেটা কত ধরি? 101,325 প্যাসকেল ধরি। হ্যাঁ, এইটাকেই আমরা স্ট্যান্ডার্ড, যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ, সেজন্য 1 ATM বলে দিই। আচ্ছা, আর কেউ যদি বলে চাপের মাত্রা কি, তাইলে আমরা কি লিখবো বলো তো? চাপের মাত্রা, দেখো, নিউটন মিটার ইনভার্স 2, এইটাকে তুমি কনভার্ট করলে ml ইনভার্স 1 T ইনভার্স 2 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এখন যদি কেউ বলে 1 প্যাসকেল বলতে কি বুঝো? ধরো এখন কেউ যদি বলে 1 প্যাসকেল বলতে কি বুঝো, তা আমি লিখে দিই 1 প্যাসকেল মানে, দেখো সব কিছুই 1 ধরে করবো আমরা। 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হলে প্রযুক্ত চাপকে কি বলে বলো তো? প্রযুক্ত চাপকে 1 প্যাসকেল বলে। তাহলে দেখো আমরা জিনিসটা বুঝে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা প্রবলেম সলভিংয়ে নেমে পড়ি। আচ্ছা, খুব ভালো কথা।
এখন কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা দেখো, আমরা যদি একটু হাইলাইটার দিয়ে দেখাই। একটা ইটের উপর 10 নিউটন বল প্রয়োগ করে এত সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের সূচালো মাথার পেরেক দিয়ে আঘাত করা হলো। আচ্ছা, তার মানে আমাকে এখানে ফোর্স বলে দিছে, এখানে আমাকে এরিয়া বলে দিছে, F/A দিয়ে প্রেশার বের করতে পারবো। আচ্ছা, অত বড় একই মানের বল অর্থাৎ 10 নিউটন বলই প্রয়োগ করে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে ভোঁতা ছুরির সাহায্যে একই রকম ইটকে আঘাত করা হলো। প্রথম ইটটি ভাঙলো না কেন? ঠিক আছে, আচ্ছা তাইলে এখন আসো আমরা এটাকে দুই ক্ষেত্রে যে দুইটা প্রেশার সেটাই করি। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে আমার কি চাপটা কত বা প্রেশারটা কত? F/A1 না? তাইলে এফটা কত? 10 নিউটন, আর এইটাকে SI ইউনিটে নিয়ে যাবো 0.1 সেন্টিমিটার স্কোয়ার আছে, এটাকে করলে কি হয়? 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা কত হয়? 10⁶ প্যাসকেল। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো কাহিনীটা কি। দ্বিতীয় ক্ষেত্রের প্রেশারটা কত? দ্বিতীয় ক্ষেত্রের প্রেশারটা হচ্ছে F/A2। ঠিক আছে, ওকে। তাহলে বল তো আমার সেমই ছিল, 10 নিউটনই ছিল ভাইয়া। এই দেখো এখানে কি বলছিল, এখানে বলছিল একই মানের বল প্রয়োগ করে। তাহলে একই মানের বল আমরা 10 নিউটনই রাখবো, বুঝতে পারছো? আচ্ছা, এখন ক্ষেত্রফলটা কত? তো ক্ষেত্রফলটা এই যে এত, 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সরাসরি আমরা 10⁻⁴ লিখে দিই। তাহলে এটা আমার কি হবে? 10⁵ প্যাসকেল। ঠিক আছে, ওকে। তাইলে এখন আমার P1 যেহেতু P2 থেকে বড়, ঠিক আছে, P1 যেহেতু P2 থেকে বড়, ধরো এখানে কি প্রথম ইটটি ভাঙলো না কেন নাকি? আচ্ছা সরি, এখানে প্রশ্ন একটু ভুল হয়েছে, প্রশ্নটা একটু ঠিক করে দেই। দ্বিতীয় ইটটি লিখে দিই, দাঁড়াও, দ্বিতীয় ইটটি লিখে দিই। মানে প্রথম ইটটি ভাঙলেও দ্বিতীয় ইটটি ভাঙলো না কেন? তাহলে যেহেতু P1 ইজ গ্রেটার দেন P2, দ্যাটস ওয়াই কি হয়েছে আমার প্রথম ক্ষেত্রে ভাঙলেও দ্বিতীয় ক্ষেত্রে ভাঙবে না কেন? কারণ তো বুঝতেই পারছো, দেখো দ্বিতীয় ক্ষেত্রের প্রেশারটা ছোট, এই যে দেখো দ্বিতীয় ক্ষেত্রের প্রেশারটা ছোট, প্রথম ক্ষেত্রের প্রেশারটা বড়, তাহলে যার প্রেশার বেশি সেই তো ভেঙে ফেলতে পারবে এটা। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন ঘনত্বের টপিকে ঢুকে যাই। চলো ভাই, ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব জিনিসটা যদি আমি সংজ্ঞাটা লিখি তাহলে এরকম হবে যে একক আয়তনে ভরের পরিমাণ। হ্যাঁ, একক আয়তনে ভরের পরিমাণ। আচ্ছা, এখন ঘনত্বকে প্রকাশ করব আমরা কি দিয়ে? রো দিয়ে। রো দিয়ে প্রকাশ করব, এই চিহ্নটাকে রো বলে, একটু পি এর মতো দেখা যায় হালকা, বাট এটা পি না। হ্যাঁ, উপরে হচ্ছে আমার ভর যায়, নিচে হচ্ছে আমার আয়তন যায়। তাহলে কি ভর বাই আয়তন, তাহলে একক আয়তনে ভরের পরিমাণ, এটাই বুঝায়। আচ্ছা, এটার একক কি বলো তো? ঘনত্বের এককটা কি? ঘনত্বের এককটা হচ্ছে আমার kg/m³। ঠিক আছে, এইটাই আমার SI ইউনিট। এছাড়াও আমরা অনেক সময় ইউজ করে থাকি, সেটা হচ্ছে g/cc, এটাও ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে 1 kg/m³ সমান কত g/cm³? এটা হিসাব করলে দেখবে আসবে 10³ g/cm³। তোমরা যেহেতু এখন SSC দিবা ভাই, ঠিক আছে, তোমরা যেহেতু SSC দিবা, এই জিনিসটা
হিসাব করে আনার থেকে মাথায় মানে রেখে দিবা 1 কেজি মানে 1000 আর মিটার কিউব নিচে গেলে তো 10⁶ দেওয়া হয় ওইভাবে আর কি এরকম জিনিসটা চলে আসে ওই হিসাব তো পারোই আশা করি ঠিক আছে ওইটা সমস্যা না বাট এখন যত কম সময় পরীক্ষায় খরচ করা যায় আচ্ছা ঘনত্বের মাত্রা কি কেজি পার মিটার কিউব দেখেই বোঝা যাচ্ছে কেজির জন্য কি হবে আমার কেজির জন্য হবে আমার এম আর মিটার কিউব দৈর্ঘ্যেরই তাহলে হচ্ছে এল ইনভার্স 3 তাই না আচ্ছা আরেকটা জিনিস লিখে দিই সেটা হচ্ছে ঘনত্বটা একটু তাপমাত্রা নির্ভরশীল হয় ঘনত্ব চাপ ও তাপমাত্রা নির্ভরশীল ওকে তাইলে যদি আমরা টেম্পারেচার বাড়াই ভাইয়া ঘনত্বটা কি মানে বাড়ে না কমে টেম্পারেচার বাড়াইলে আমার ঘনত্বটা কমে যায় ঠিক আছে আবার উল্টা কেসে টেম্পারেচার কমাইলে ঘনত্বটা বেড়ে যায় কেন ঘনত্ব বেড়ে যায় কারণ টেম্পারেচার বাড়াইলে যে কাহিনীটা হয় সেটা হচ্ছে আমার ভলিউমটাও বাড়ে আর ভলিউম তো দেখো ভাইয়া নিচে রয়েছে তাই না তাহলে নিচে যদি থাকে তাহলে আলটিমেটলি কি হয় আমার কোনো বড় কিছু দিয়ে ভাগ করলে ওই জিনিসটা কমে যায় না পরিমাণ আচ্ছা আবার টেম্পারেচার বাড়াইলে কমাইলে ভলিউমটা কি হয় আমার কমে যায় এই জন্য ঘনত্বটা আমার বেড়ে যায় ঠিক আছে তো 1 গ্লাস পানি আর 1 গ্লাস মধু হাতে নিলে কোনটাকে বেশি ভারী মনে হবে মধুটাকে বেশি ভারী মনে হবে যেহেতু মধুর ঘনত্বটা বেশি ওকে তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝছি বাট ঘনত্ব দিয়ে কিছু কিছু জিনিস হিসাবও করে ফেলা যায় ঠিক আছে আমরা আগে জিনিসটা একটু লিখি আচ্ছা ওইটা আমি পরে আসতেছি ওইটা নিয়ে সমস্যা নেই আমরা ম্যাথে যাই আগে দেখো ম্যাথে কি বলছে ভাইয়া বরফের ঘনত্ব পানির ঘনত্বের 11/12 ঠিক আছে এই জিনিসটা কি দেখো এই জিনিসটা আগে আমরা একটু লিখে রাখি যে এই পাশে লিখি দেওয়া আছে বরফের ঘনত্ব পানির ঘনত্বের এত তাহলে রো অফ আইস কি আমার 11/12 অফ কি বলতো 11/12 অফ রো অফ ওয়াটার ওকে তার মানে আইসের ঘনত্বটা অ্যাকচুয়ালিতে আমার কম এইটা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা সমস্যা নেই এরপরে কি বলছে একটা 1 মিটার কিউব আয়তনের একটি গ্লাস আচ্ছা এখানে ভলিউম দিয়ে দিছে গ্লাসের স্বাভাবিক তাপমাত্রায় বরফ দ্বারা পূর্ণ ছিল আচ্ছা এখানে একটা ট্রিক করছে দেখো ভলিউম অফ গ্লাস ইজ ইকুয়ালস টু ভলিউম অফ আইস তাই না যেহেতু আইস দ্বারা পরিপূর্ণ অ্যান্ড ইট ইজ 1 মিটার কিউব ভলিউমটা জিনিসটা কি বুঝতে পারছো জিনিসটা কিন্তু বোঝা উচিত একটু সরাই আনি হ্যাঁ তো দেখো এখানে কি বলছিল আমি আবার বলি সেটা হচ্ছে একটি 1 মিটার কিউব আয়তনের একটি গ্লাস স্বাভাবিক তাপমাত্রায় বরফ দ্বারা পূর্ণ ছিল তার মানে বরফ দ্বারা পূর্ণ হওয়ার কারণে ভি অফ গ্লাস ইকুয়ালস টু ভি অফ আইস ইজ ইকুয়ালস টু 1 মিটার কিউব আমরা লিখে দিচ্ছি আচ্ছা এরপরে কি বলছে যা পরবর্তীতে গলে পানিতে পরিণত হলো তাহলে গ্লাসের কত শতাংশ এখন খালি থাকবে যেহেতু ঘনত্বের একটা ডিফারেন্স আছে তাহলে বরফ দ্বারা পূর্ণ একটা গ্লাসের বরফ যখন গলে যাবে তখন অবভিয়াসলি পানির পরিমাণও কম বেশি হবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটাই আমরা একটু এখন বের করব বাট দেখো এখানে একটা কথা আছে পুরো বরফ বরফটি পানিতে পরিণত হবে দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি এম অফ আইস
ঠিক আছে, এম অফ আইস, এই পাশে আগে ওয়াটারটা লিখি, এম অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু কি আমার এম অফ আইস। জিনিসটা বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো রো অফ ওয়াটার ইন্টু ভি অফ ওয়াটার, এখানে কি হবে আমার রো অফ আইস ইন্টু কি আমাদের ভি অফ আইস, তাই না? আচ্ছা, এখন আমরা এই দুটো একটু সাবস্টিটিউট করে দিব। জিনিসটা দেখো তো, এখান থেকে আমরা দেখছিলাম না যে রো অফ আইস ইকুয়ালস টু 11/12 রো অফ ওয়াটার। তাহলে এই জিনিসটা এখানে সাবস্টিটিউট করে দেই, সমস্যা নাই তো। রো অফ ওয়াটার ভি অফ ওয়াটার is equals to 11/12 row of water into v of ice, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, ভি অফ ওয়াটারটা কি আসবে দেখো তো, দেখো তো কি হয়। এই যে রো অফ ওয়াটার, রো অফ ওয়াটারটা কিন্তু কাটা, দেখো এই যে এই রো অফ ওয়াটার, এই রো অফ ওয়াটার কিন্তু কাটা। তাহলে ভি অফ ওয়াটার মানে কি আমার, ভি অফ ওয়াটার মানে হচ্ছে আমার 11/12 ভি অফ আইস। ওকে ওকে, আচ্ছা। এখন ভি মানে যেহেতু মানে শুরুতে গ্লাসটি বরফ দ্বারা পূর্ণ ছিল, তাইলে কি আমরা জানি, আমরা জানি দেখো ভি অফ আইসটা কি, এই দেখো ভি অফ আইসটা কি 1 মিটার কিউব না, ওই যে ওখানে লিখে রাখছি আমি, তাও এখানে লিখে দিচ্ছি। দ্যাটস ওয়াই আরেকবার আমরা সুতরাং দিয়ে লিখতে পারি ভি অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু আমার 11/12 মিটার কিউব সরাসরি। হ্যাঁ, এই জিনিসটা লিখে ফেলা যায়, যেহেতু 1 আছে, 1 গুণাকারে আছে। আচ্ছা, তাহলে কত অংশ খালি থাকবে, কত অংশ খালি থাকবে? তাহলে আমার অ্যাকচুয়ালি ডেল ভি বের করতে হবে। ডেল ভিটা হবে হচ্ছে ভি অফ আইস মাইনাস ভি অফ ওয়াটার। ভি অফ আইস কত 1, আর এটা কত 11/12। তাহলে এটা কত অ্যাকচুয়ালি আমার 1/12 অংশ খালি থাকবে, বা 1/12 মিটার কিউব খালি থাকে। সো এইটাই আমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, অ্যান্সারটাকে আমরা একটু মার্ক করে রাখি। ওকে, সো ভাইয়া আমরা কিন্তু বেশ ভালো লেভেলের একটা অঙ্ক সলভ করে ফেলছি। সামনে আরও বোর্ড কোশ্চেন্স আছে, আমরা ওগুলোও সলভ করবো। আচ্ছা, এখন দেখো এগুলো বোর্ডে আসা কিছু এমসিকিউ, এগুলো আমরা সলভ করে ফেলি ফার্স্ট। ঠিক আছে, দেখো সমান আয়তনে কোনো বস্তুর জড়তা বেশি। আচ্ছা, কোনো বস্তুর জড়তা কিসের উপর ডিপেন্ড করে? জড়তা ডিপেন্ডস অন কি ম্যাস বা ভর, ইনার্শিয়া। জড়তার ইংলিশ অ্যাকচুয়ালি ইনার্শিয়া। আচ্ছা দেখো, জড়তা ডিপেন্ডস অন ম্যাস, আচ্ছা ভালো কথা। অ্যান্ড ম্যাস ডিপেন্ডস অন কি বলো তো? ডেন্সিটি। যার ডেন্সিটি বেশি তার ম্যাসও বেশি। সো যার ম্যাস বেশি তার জড়তাও বেশি। তো ওই হিসাবে আমরা আগাবো। দেখো তো কার মানে ঘনত্বটা বেশি? যার ঘনত্বটা বেশি সেই কী হবে আমার বলো? সেই হচ্ছে আমার বেশি জড়তাশীল হবে, কারণ তার ঘনত্ব বেশি মানে তার ভর বেশি, তার ভর বেশি মানে তার জড়তা বেশি। তাহলে সোনার ঘনত্বটা আমাদের বেশি, ঠিক আছে? ওকে, এইটা অন্য কালি দিয়ে লিখি। দেখো সোনার ঘনত্বটা আমাদের বেশি, তাহলে এটা আমাদের অ্যান্সার। আমি শুধু বোর্ড লিখে রাখছি। এই কোশ্চেনটা তোমার কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, এর আগে দিনাজপুর বোর্ডে আসছে। ওকে, আর লোহার ঘনত্ব কত? এটা কিন্তু ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, রাজশাহী বোর্ড 20, দিনাজপুর বোর্ড 15, এই সব জায়গায় আসছে। এটা ঠাটা মুখস্থ করবা। এটা হচ্ছে আমাদের 7.8 গ্রাম পার সিসি। এখন কেজি মিটার কিউবে থাকলে কি হইতো? 100 দিয়ে গুণ হয়ে যেত। 1000 দিয়ে গুণ হইতো কেজি পার মিটার কিউব।
ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখো চাপের মাত্রা কোনটা। চাপের মাত্রা আমি কিন্তু লিখে দিয়ে আসছি প্রথম স্লাইডে। দেখো চাপের মাত্রা এই যে এইটা, চাপের মাত্রা এইটা। তাহলে ml ইনভার্স টি ইনভার্স 2। দেখি চাপ 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 কই, ml ইনভার্স টি ইনভার্স 2, ডি নাম্বারটা। ওকে, হ্যাঁ। এরপরে চাপ একটা কী রাশি? লব্ধ রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি। ভাই চাপ তো ভেক্টর না, তাইলে বাকি দুইটা হবে। লব্ধ মানে কি? লব্ধ মানে হচ্ছে আমার একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত রাশি। সমন্বয়ে এটাই কি আমার, এটাই হচ্ছে আমার লব্ধ রাশি। আচ্ছা, তো দেখো চাপ একটা কি আমার লব্ধ রাশিও হবে, স্কেলার রাশি হবে, ভেক্টর হবে না। ওকে, লব্ধ রাশি কেন? কারণ হচ্ছে এফ বাই এ না, এটা এফ বাই এ না, তো এই দুইটার অনুপাত না অ্যাকচুয়ালি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা আগাই সামনে। ওকে, একটা ম্যাথ আছে, ম্যাথটা ফাস্ট করে ফেলি এরপরে। আচ্ছা দেখো ম্যাথটা কি আছে, 500 গ্রাম ভরের একটা গোলকের ব্যাস এত, গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। আচ্ছা ঘনত্বর সূত্রটা কত? এম বাই ভি না? হ্যাঁ, এখন আমাদের এমটা দেয়া আছে 500 গ্রাম, তাহলে আমরা 500 তো গ্রামে করব, তাহলে 10 ইনভার্স 3 দিয়ে, মানে কেজিতে নিব, তাহলে 10 ইনভার্স 3 দিয়ে নিয়ে নিই। আচ্ছা এখন গোলকের ব্যাস বলছে, যে গোলকের ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, আর গোলকের মানে ভলিউম বের করার সূত্র কি? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখন এটা করলে যা আসে দেখি কত আসে। এক সেকেন্ড আমি একটু হিসাব করে দেখি। আচ্ছা এটা আসতেছে আমার 4420.86 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাইলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো ব্যাস দেয়া মানে ভলিউম দেয়া, আর গ্রাম দেয়া মানে গ্রামে বা ম্যাসে কিছু দেয়া মানে ভর দেয়া। তো ভর আর ভলিউম দিয়ে যদি দেয়া আছে, মানে আয়তন দেয়া আছে, তাহলে আমরা কী বের করে ফেলতে পারতেছি? দেখো আমরা ডেন্সিটিটা বের করে ফেলতে পারতেছি কেজি পার মিটার কিউব এসআই ইউনিটে। ওকে, আচ্ছা এখন আসো আমরা একটা ইন্টারেস্টিং টপিক পড়ি, সেটা হচ্ছে তরলের ভেতরের চাপ বা চাপের যে কাহিনীগুলো হয়, এই রিলেটেড কাহিনীগুলো পড়ি চলো। ওকে, তো দেখো যে কোনো তরলই ওর গভীরে কী করে? চাপ প্রয়োগ করে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি যতই গভীরে বেশি যাবা ততই বেশি মানে চাপ খাবা না তুমি? আচ্ছা তাহলে ওই জিনিসটাই যদি আমি একটু আঁকাই, দেখো যত গভীরে যাচ্ছ তুমি, এটা যদি একটু মোটা দিয়ে আঁকাই, আচ্ছা ওকে, ধরো এইখানে আমার কিছু ইউনিট আছে, এখানে আমার কিছু ইউনিট আছে। ঠিক আছে, দেখো ভাইয়া আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর সর্বোচ্চ ট্রাই করতেছি স্লাইডে যেহেতু আরও। ঠিক আছে, এই ক্লাসগুলো কেউ যদি করো, হয়তো একটু বোরিং লাগবে শুরুতে, বাট বিশ্বাস করো ক্লাসগুলো যদি কেউ করো তোমাদের মানে ভালো লাগবে অনেক, নিজেরা কনফিডেন্স পাবা। ঠিক আছে, সো ক্লাসগুলো করার ট্রাই করো ভাই। ওকে, আচ্ছা আর আমাদের কিন্তু প্রোগ্রামগুলো মানে সামনেই হয়তো পেইড কোর্স একটা চলে আসবে তোমাদের, এটা এসএসসি 25-এর উদ্দেশ্যে যদিও, তো 26-27 এই দুইটা ব্যাচ একটু রেডি থাইকো, তোমাদের সামনেই আমরা, আচ্ছা তোমাদেরকে নিয়ে সামনেই আমরা পেইড কোর্স আনতে যাচ্ছি। ঠিক আছে, ওকে, আর এই গ্রুপটার কথা সবাই জানাই দিও, এই ভিডিওগুলো সবাইকে মানে পৌঁছায় দিও, কারণ আলটিমেটলি লাস্ট টাইমে তুমি যদি তোমার ভাই ব্রাদারদেরকে হেল্প করো, এটা কিন্তু পরবর্তীতে তোমাকে অনেক বুস্ট আপ করবে, কি দোয়া পাবা, তারপরে সবার মাঝে একটা
ভালো একটা ইমেজ ক্রিয়েট হবে তোমার, ঠিক আছে? এক সেকেন্ড, ওকে। আচ্ছা, এখন আমরা যদি একটু লিখি এই জিনিসগুলা, সেটা হচ্ছে এই সাইডে কি লিখতেছি আমরা? গভীরতা। আচ্ছা সরি, এই সাইডে গভীরতা লিখতেছি, ধরো এটা মিটারে আছে। আর এই সাইডে কি লিখতেছি আমরা? এই সাইডে লিখতেছি পানির চাপ। হ্যাঁ, পানির চাপ। এটা কিসে লিখবো আমরা? নিউটন পার মিটার ইনভার্স 2 বা প্যাসকেল যেটা আছে আর কি, এটাই ধরো লিখলাম। এখন আলটিমেটলি তুমি ধরো এখানে এটা তো প্যাসকেল, ধরো 10⁵ গুণ আছে এটার সাথে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে ধরো মিটার, তো এটা ধরো 10³ গুণ আছে এটার সাথে। আচ্ছা এক সেকেন্ড, এটা কিলোমিটার করে দেই তাহলে ভালো হয়তো। হ্যাঁ, কিলোমিটার করে দেই। আচ্ছা, কিলোমিটার। আচ্ছা, এখন দেখবা কি একটা জিনিস হবে, সেটা হচ্ছে তোমার এরকম একটা পাবা, রেখা পাবা। তুমি যতই গভীরে যাচ্ছ, দেখো তুমি যতই গভীরে যাবা, ঠিক আছে, ততই তোমার পানির প্রেশারটা বাড়তে থাকবে। তুমি যতই গভীরে যাচ্ছ তোমার পানির প্রেশারটা ততই বাড়তে আছে। ধরো এখানে আমার 1 2 3 4 5 6, ঠিক আছে? আর এখানে ধরো আমার 1 2 3 4 5 6। তো এরকম তুমি যতই যাচ্ছ ভাইয়া, ততই দেখতেছো কি সমানুপাতিক হারে তোমার কি বাড়তেছে, তোমার। হ্যাঁ এক সেকেন্ড, এটা একটু সরাই আনি সব। তোমার প্রেশারটাও বাড়তেছে, গভীরতা বাড়ার সাথে সাথে প্রেশারটাও বাড়তেছে। তাহলে আলটিমেটলি আমরা একটা জিনিস যেটা দেখতেছি, তোমার গভীরতা বাড়লে পানির প্রেশারও বাড়ে, ঠিক আছে? গভীরতা বাড়লে পানির প্রেশারও বাড়ে। এটা একটু উল্টায় যদি লিখি, গভীরতা বাড়লে পানির প্রেশারও বাড়ে। তো আলটিমেটলি এখান থেকে আমরা একটা পাই যে প্রেশার ইকুয়ালস টু H রো ইন্টু জি। এই রোটা লিকুইডের ঘনত্ব, ঠিক আছে? লিকুইডের ঘনত্ব। H তো হাইট, আর জি হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা আমার কি? গভীরতার সূত্র, গভীরতায় চাপের সূত্র, ঠিক আছে? আমি কিন্তু গ্রাফ দিয়ে তোমাদেরকে বেশ ভালোভাবে বুঝাই দিয়েছি। আশা করি মানে বুঝতে অসুবিধা হওয়ার এখন আর কোনো কথা না, ঠিক আছে? আচ্ছা, তো এখন বেশ কয়েকটা কাহিনী আছে। কাহিনীগুলা চলো আমরা একটু তোমাদেরকে লিখে দেই, ঠিক আছে? একটু লিখে দেই, এখানে লিখে দেয়া বেটার। সেটা হচ্ছে দেখো, ρ1 ঘনত্বের, ওই পানির কাহিনী যেহেতু আসছে, ρ1 ঘনত্বের একটি বস্তুকে ρ2 ঘনত্বে ছাড়লে কি হবে? ρ2 ঘনত্বে ছাড়লে কি হবে? কি হবে ভাই? কাহিনী হবে হচ্ছে এরকম যে দেখো, তিনটা কিছু হইতে পারে। ρ1 ρ2 থেকে বড়, তাহলে কি হবে? তাহলে বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি দেখো, ρ1টা যদি আমার ρ2 থেকে ছোট হয় তাইলে কি হবে? তাহলে বস্তুটা সম্পূর্ণ ভাসবে, তাই না? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। বস্তুটি ভাসবে, কতটুকু ভাসবে এইটা আবার ডিপেন্ড করে কি? এইটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ρ1 ডিভাইডেড বাই ρ2 ইন্টু 100%,
মানে কত শতাংশ ভাসে, এই জিনিসটা ডিপেন্ড করে এরকম, ঠিক আছে। এটা কি দিয়ে বের করা যায়, এটা অ্যাকচুয়ালি কী দিয়ে বের করা যায়, এটা আমাদের আর্কিমিডিসের সূত্র দিয়ে বের করা যায়, আর্কিমিডিসের সূত্র দিয়ে বের করব আমরা। আচ্ছা, আরেকটা পার্ট যদি আমি বলি ρ1 = ρ2, তাহলে এটা একটু উইয়ার্ড কেস, ঠিক আছে। উইয়ার্ড কেস কি, নিমজ্জিত অবস্থায় ভাসে, নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে। আমি যদি এই জিনিসগুলোকে একটু প্রিসাইজ করি, হ্যাঁ, নিমজ্জিত অবস্থায় ভাসবে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন পানির গভীরতা রিলেটেড একটা ম্যাথ আমরা আগে করে ফেলি, চলো। দেখো কি বলছে, একটি বেলুন সর্বোচ্চ 500 কিলোপ্যাসকেল চাপ সহ্য করতে পারে, ঠিক আছে। পানিপূর্ণ হ্রদের সর্বোচ্চ কত গভীরতা পর্যন্ত বেলুনটিকে নেওয়া যেতে পারে? আচ্ছা, তার মানে আমার স্ট্যান্ডার্ড যে সূত্রটা ছিল সেটা হচ্ছে P = আমার H ρ লিকুইড জি। আচ্ছা, এখানে দেখো 500 কিলোপ্যাসকেল দেওয়া আছে, এইটা আমার সর্বোচ্চ সহ্য করতে পারে, তাহলে 500টা লিখো, আর কিলোর কারণে 10 কিউব লিখো একটা। আচ্ছা, এখন গভীরতা পর্যন্ত নিয়ে যেতে পারে, তার মানে এইচই বের করতে হবে। আচ্ছা, এখন পানি পূর্ণ কথাটা দেখো, পানি, তাহলে পানির মানে কত, ঘনত্ব কত, 1000 kg/m3, এগুলো তো এখন জানোই। আচ্ছা, তাহলে এখান থেকে আমার জি এর ভ্যালুটা কত, জিকে আমি হিসাবের সুবিধার্থে 10 ধরে নিব। আচ্ছা, 10 না ধরি, 9.8 ধরি, সমস্যা নেই। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি আমার পি ম্যাক্স ছিল, হ্যাঁ। জিনিসটাকে একটু যদি সরায় লিখি, হ্যাঁ, তো দেখো এখান থেকে আমার এইচটা বের করা যাবে, তাহলে এইচটা অ্যাকচুয়ালি আমার এইচ ম্যাক্সই বেরোবে, যে সর্বোচ্চ কত গভীরতায় নিতে পারবো। তাহলে এইচ ম্যাক্সটা যেটা আসবে সেটা হচ্ছে আমার 51.02 মিটার, 51.02 মিটার, এটাই আমার কি অ্যান্সার, ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। তাইলে আলটিমেটলি আমরা বুঝতেই পারতেছি যে এই রিলেটেড ম্যাথগুলো কীরকম কী আসতে পারে। আচ্ছা, এখন আমরা সামনের দিকে যাই। সামনে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আর ভাইয়া যারা ওই যে পিস্টনের ম্যাথের ওয়েট করতেছো তারাও একটু ওয়েট করো, সামনেই আমরা নিয়ে আসতেছি পিস্টনের ম্যাথ। আচ্ছা, এখন দেখো আর্কিমিডিসের সূত্রে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে, আর্কিমিডিসের সূত্রটা কি আগে ওইটা একটু লিখিত। এই সূত্রটা লিখতে লিখতে আমরা বুঝে যাবো অ্যাকচুয়ালি। দেখো, কোনো বস্তুকে আমি লিখি, কোনো বস্তুকে স্থির তরল, আমরা পিস্টনের ম্যাথটা অ্যাকচুয়ালি আর্কিমিডিস দিয়ে অনেক সময়, না আর্কিমিডিস দিয়ে ওইভাবে করি না, পিস্টনের ম্যাথ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্যাসকেলের সূত্র দিয়ে করি, ওটা একটু ওয়েট করো। আচ্ছা, কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থ, মানে বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন কি বলতো, আমার বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। হ্যাঁ,
ওকে, তাইলে দেখো কথাটা আমি কি বলছি। কথা হচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটা কিছু ওজন হারায়। তুমি এমনি নর্মালি দেখছো না যে পানিতে নিয়ে গেলে মানুষকে ধরলে তারা কেন জানি হালকা হালকা লাগে, তো ওই কিছু ওজন হারায়, সেই কারণেই হালকা লাগে। আচ্ছা, এই হারানো ওজনটা বস্তুটার দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। অর্থাৎ কি বলছে এখানে, যে ওই যে হারানো ওজন ওইটা অ্যাকচুয়ালি তারই দ্বারা অপসারিত যে তরলটা আছে ওই ওজনের সমান। মানে সে কিছু তরল অপসারণ করছে, ছড়াই দিছে, তার ভলিউমের কারণে ওই 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 যে ওইটার ওজনের সমান হয়। ঠিক আছে, এখান থেকে আমার একটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে প্লবতা। ঠিক আছে, এই যে হারানো ওজন এইটাই হচ্ছে আমার প্লবতা। ঠিক আছে, আমি প্লবতাটা তাও একটু লিখে দিই। প্লবতা যদি একটু কালারফুল কালিতে লিখি ভালো হয়। দেখো প্লবতা জিনিসটা কি। প্লবতা জিনিসটা হচ্ছে কোনো তরল বা বায়বীয় পদার্থে, মানে আমরা লিখি ফ্লুইডে। ফ্লুইড মানে হচ্ছে তোমার তরলও হইতে পারে, বায়বীয় পদার্থ হইতে পারে। ফ্লুইড এ আংশিক বা সম্পূর্ণ আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। ঠিক আছে, ওকে, তো এইখান থেকে আমাদের প্লবতার কাহিনীটা কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা মানে ব্যাপার আছে, প্লবতা যে কাজ করে সেটা কই কাজ করে, উপরের দিকে করে, আর কোনো বস্তুর ওজন কি নিচের দিকে করে। তার মানে এটা কিন্তু মানে একটু কি বলে এটাকে, ধরো তোমার ওই যে নিমজ্জিত বস্তুটা ছিল, ওই নিমজ্জিত বস্তুটার কার্যকর ওজনটা কি হয়ে যায়। দেখো নিমজ্জিত বস্তুর কার্যকর ওজন এটা কি হয়, এটা হয় হচ্ছে আমার প্রকৃত ওজন বিয়োগ ওই যে প্লবতা ওইটা। ঠিক আছে, তো এই কারণে আমার জিনিসটার হিসাবটা এরকম হয়। ওকে, আচ্ছা, এখন প্লবতার সূত্রটা তো আমরা জানি, প্লবতা বা বুয়েন্সি ফোর্স বলে এটাকে ইংলিশে। আচ্ছা, প্লবতার সূত্রটা কি অ্যাকচুয়ালি, প্লবতা তো একটা বল, তো এফ দিয়ে লিখো, আর এটাকে বুয়েন্সি ফোর্স বলে তো এফ বি লিখে রাখো। এফ বি ইকুয়ালস টু কী লেখা যায়, ভি ইন্টু রো, ওই যেই মানে যেই লিকুইডের মধ্যে আমার এটা কাজ করতেছে, ঠিক আছে, ওইটার ঘনত্বটা নিতে হবে, বস্তুর মানে ঘনত্ব আমরা নিব না কিন্তু। ভি রো এল জি। তো আশা করি বুঝতে পারছো, জি এখানে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এই প্লবতা বলের জন্যই কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি বলে, তোমার বস্তুটা অ্যাকচুয়ালি ওজনটা হারায়। ঠিক আছে, আচ্ছা, এখন কয়েকটা নোট একটু লিখে দিই। সেটা হচ্ছে বস্তুর ওজন
যদি প্লবতা থেকে বেশি হয় তাহলে কি হবে? তরলে ডুবে যাবে। আচ্ছা, এরপরে আমার বস্তুর ওজন যদি প্লবতার সমান হয় তাইলে কি হবে? তাইলে আমার মানে এটাকে কি বলে, ওই যে নিমজ্জিত অবস্থায় ভাসবে আর কি, নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা, আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে আমার বস্তুর ওজনটা যদি প্লবতার থেকে ছোট হয় তাইলে কি হবে? তাইলে তো অবভিয়াসলি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন কত অংশ ডুবে থাকবে বা বের হয়ে থাকবে সেটা তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে। ওই যে এটা হয় ρ1/ρ2 ইন্টু 100%, ওই হিসাবটা চলে আসে। ঠিক আছে, তো এটা তো আমি আগেই লিখে দিছি। তাহলে এটা লিখে দিই, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা, এটা সম্পূর্ণ ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এই কাহিনিগুলো একটু মাথায় রেখো, মাথায় রাখলেই তোমার মানে ইজি হয়ে যাবে। আর এই যে তোমার এই যে প্লবতা বা বস্তুর ওজন, ঠিক আছে, এই যে এইসব কাহিনী দিয়ে তোমার হচ্ছে তোমার অনেক ভালো ভালো ম্যাথ আছে, কিন্তু যে খাঁটি সোনা, খাদযুক্ত সোনার একটা বিশেষ ম্যাথ অনেক সময় করে মানুষ, যদিও বোর্ডে আসার মতো না। তো এই হচ্ছে কথা, তো এগুলো হইতে পারে। চলো আমরা হচ্ছে একটা ম্যাথ করে ফেলি। সেটা হচ্ছে, দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ব্লকের 8 সেন্টিমিটার দৈর্ঘ্য কেরোসিনে নিমজ্জিত, এই যে এখানে চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবা, ও 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বাতাসে মুক্ত। কেরোসিনের ঘনত্ব এত দেয়া হইলে আয়তাকার ব্লকের উপর প্লবতাজনিত বলটা কত? এটা খুবই ইজি ভাই, আয়তাকার ব্লকের উপর প্লবতাজনিত বল কত? আচ্ছা, এটা আগে আমরা একটু করে নিই। এটা হচ্ছে 1 নম্বরের সলিউশন করতেছি আমরা। তাইলে 1 নম্বর সলিউশনে প্লবতাজনিত বলটা কত হবে, তাই না? তাহলে এফ বি মানে বুয়েন্সি ফোর্স, এটা কি হবে আমার এ এইচ রো জি, মানে ভি রো জি, তো ভিটাকে এ এইচ দিয়ে ভেঙে নিছি। দেখো এখানে এটা দেয়া আছে আমার, আর হ্যাঁ তোমার এইচটা কত, এইচটা কত 0.08 বলাই আছে, এই যে দেখো, হ্যাঁ, তো এখান থেকে লিখে দিই 100, কিন্তু এটা সেন্টিমিটার স্কোয়ার আছে দেখে এটা আমার 10^4 দিয়ে গুণ হবে। এইচ কত 0.08, রো কত, রো হচ্ছে দেখো লিকুইডটা কি কেরোসিনের লিকুইড না, দেখো কেরোসিনের লিকুইড, এটা যদি একটু চিকন দিয়ে দেখাই বেটার হয়, কেরোসিনের লিকুইড, হ্যাঁ। তো আলটিমেটলি এখানে কেরোসিনের ঘনত্বটা কত দেয়া, 800 দেয়া, আর এটা 9.8। ওকে, তো দেখো এখন বুয়েন্সি ফোর্সটা কত হবে ভাইয়া? বুয়েন্সি ফোর্সটা হবে 6.272 নিউটন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু যে 1 নম্বরের কাহিনীটা কি হয়েছে। আচ্ছা, 2 নম্বরে আসো। 2 নম্বরের জন্য আমি আরেকবার কোশ্চেনটা বলবো। দেখো 10 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার ব্লকের এত সেন্টিমিটার দৈর্ঘ্য, মানে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য কেরোসিনে নিমজ্জিত, আর 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বাতাসে মুক্ত, এই যে চিত্রে দেখো। আচ্ছা, এখন বলছে কি কেরোসিনের ঘনত্ব এত হইলে বস্তুর ভর যদি 1 কেজি হয়, এর ওজনটা কত হবে? এটা কিন্তু খুবই ইজি ম্যাথ, কেউ কি বুঝতে পারছো যে কী করতে হবে আমার এখানে? আচ্ছা, তোমাদের কি মনে আছে, দেখো তো যে বস্তুর কার্যকরী ওজনটা কি? বস্তুর কার্যকরী ওজন
ইজ ইকুয়ালস টু তোমার প্রকৃত ওজন মাইনাস প্লবতা। আচ্ছা, প্লবতাটা তো 6.272 পাইছি, প্রকৃত ওজনটা কত? 1 × 9.8, 6.272, তাহলে এটা কত হইল? 3.53 নিউটন। ঠিক আছে, আচ্ছা এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা তাইলে চলো আমরা সামনের দিকে মুভ করি। হ্যাঁ, একটা স্লাইড মনে হয় বেশি আসছে, দাঁড়াও 1 সেকেন্ড, স্লাইড বেশি এসে গেছে, এটা ডিলিট করতে হবে। ওকে, এখন আমাদের প্যাসকেলের সূত্র। তো ভাইয়া প্যাসকেলের সূত্রটা আমরা মানে নেক্সট পার্ট থেকে শুরু করি। সো হ্যালো ভাই, আমি আবারও চলে আসছি বাকি পার্টটুক নিয়ে। এখন আমরা প্যাসকেলের সূত্র থেকে শুরু করব। আচ্ছা, তো দেখো প্যাসকেলের সূত্রটা অ্যাকচুয়ালি আমাকে কি বলে, প্যাসকেলের সূত্রটা লিখি দেন আমি বুঝাচ্ছি। প্যাসকেলের সূত্র বলে একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয়, একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ পদার্থের চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয়। এবং পাত্রে সঞ্চালিত হয় এবং পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। ওকে, তো এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে কি, যে একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে দেখো বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ পদার্থের চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ দেখো আমি যে বাইরের থেকে চাপ দিচ্ছি, মানে একটা ফ্লুইড ভরা সিস্টেম রয়েছে না, এখানে একটা পিস্টন, এখানে একটা পিস্টন, দুইটা পিস্টনের ক্ষেত্রফল আলাদা। আচ্ছা, তো দেখো কী করছি, বাইরে থেকে একটা চাপ দিছি, চাপ দেওয়ার ফলে এইটা এমনভাবে চারিদিকে সঞ্চালিত হবে যে এটা হচ্ছে আমার পাত্রের গায়ে লম্বভাবে, প্রত্যেকটা পয়েন্টে দেখো লম্বভাবে, এরকম লম্বভাবে প্রেশার দিবে, প্রত্যেকটা পয়েন্টে তোমার লম্বভাবে এরকম প্রেশার দিবে। ঠিক আছে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমার প্যাসকেলের সূত্র বলে। আচ্ছা, প্যাসকেলের সূত্র থেকে আমার একটা মানে জিনিসের উৎপত্তি হয়, সেটা হচ্ছে কি বল বৃদ্ধিকরণ নীতি। দেখো বল বৃদ্ধিকরণ নীতি, হ্যাঁ, তো দেখো তরল পদার্থের কাহিনীটা কি, বল বৃদ্ধিকরণ নীতিটা প্যাসকেলের মানে কি বলে সূত্রের সাথে কিভাবে তোমার রিলেটেড, এই জিনিসটা আমি আগে একটু লিখে দিই। বল বৃদ্ধিকরণ নীতিটা কি অ্যাকচুয়ালি, আসো দেখো, তরল পদার্থের এখন ক্ষুদ্রতম অংশের উপর, এই জিনিসটা আমি আগে লিখে নিই,
ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের চেয়ে কি হবে বলো তো, বেশি বল প্রযুক্ত হতে পারে। তো দেখো আলটিমেটলি আমি যদি তোমাকে একটু বুঝাই, সেটা হচ্ছে তুমি এই পিস্টনটা ছোট না, তার মানে ছোট মানে তরলের একটা ক্ষুদ্র পোর্শন এই পাশে রয়েছে আর লার্জ পোর্শনটা এই পাশে রয়েছে। তো তুমি করছো কি, এই পাশে বল প্রয়োগ করছো, ধরো F1, যেখানে আমি এখানে লিখে দিই যেখানে F1 ইজ লেস দ্যান যেখানে F1 ইজ লেস দ্যান F2। আচ্ছা, কাহিনী হয়েছে কি দেখো, F1 বল প্রয়োগ করছো ক্ষুদ্রতম অংশে, বাট এইটা জেনারেট হয়ে এত বড় একটা ফোর্স F2 জেনারেট করে ফেলছে ফ্লুইডের এই প্যাসকেলের সূত্র অনুযায়ী, ঠিক আছে। তো এইটাই অ্যাকচুয়ালি আমার বল বৃদ্ধিকরণ। দিছি আমি F1 ছোট বল, বাট পাচ্ছি আমি F2 বড় বল। এইটাই আর কি আমার প্যাসকেলের সূত্র। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার প্যাসকেলের সূত্রে বিভিন্ন হিসাব টিসাব হয়, যেরকম ধরো তোমার ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে আমার F1 L1 ইজ ইকুয়ালস টু আমার F2 L2, এই হিসাবটা হয়। আর অ্যাজ দ্য কি বলতো প্রেশার, আচ্ছা এখানে আমি একবার সূত্রটা লিখে দিই। আর আরেকটা সূত্র ইউজ হয়, সেটা হচ্ছে কি বলতো, ধরো F1 বাই F2 ইজ ইকুয়ালস টু আমার কি A1 বাই A2, এরকম সূত্র আর কি ইউজ হয়, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাকচুয়ালি বল বৃদ্ধিকরণের এটা করতে পারি। এটা আমার কাজেরটা স্মরণ চাইলে, এটা হচ্ছে আমার স্মরণ চাইলে, ঠিক আছে, স্মরণ চাইলে। আচ্ছা, আর এইটা কি আমার, এইটা হচ্ছে আমার এক সেকেন্ড, এইটা কি আমার বলো তো, এইটা কি, এইটা হচ্ছে আমার বল বৃদ্ধিকরণের যে সূত্রটা ওইটা। ওকে, তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। স্লাইডে একটা বেশি আছে, একটা স্লাইড কমায় নিতে হবে এখন, এক সেকেন্ড। ওকে, তো আসো কি বলছে, 10 কেজি ভরের কোনো বস্তুর আয়তন এত মিটার কিউব, বস্তুটি পানিতে কী অবস্থায় ভাসবে। আচ্ছা, এখান থেকে আগে তাহলে আমরা ডেন্সিটিটা বের করি। ডেন্সিটিটা কত, এটা পানিতে যেহেতু, ঠিক আছে, পানিতে যেহেতু ওই হিসাবে হিসাব করতে হবে আমার। দেখো আমার এম কত, 10 কেজি দেয়া না, হ্যাঁ, ডিভাইডেড বাই কত, নোটিফিকেশন আসতেছে ভাই, এক সেকেন্ড। আচ্ছা, ডিভাইডেড বাই কত, 0.01। তাহলে এটা করলে কি হবে, 1000 কেজি পার মিটার কিউব ঘনমাত্রাটা আসলো আমার, যেইটা অ্যাকচুয়ালি আমার কিসের সমান। ধরো এটাকে আমি রো অফ কী দেই, রো অফ এ। তো এই রো অফ এটা মানে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়ালস টু ডেন্সিটি অফ দ্য ওয়াটার। সো এখন কী হবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, ঠিক আছে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এরপরে দেখো একটা এমসিকিউ আছে, এগুলো বোর্ডে আসা এমসিকিউ সব। নিচে তরলের চাপ বনাম গভীরতার লেখচিত্র দেওয়া হয়েছে। আচ্ছা, ভালো কথা, চাপ বনাম লেখচিত্রে দেওয়া হয়েছে, চাপ বনাম গভীরতা। আচ্ছা, এখন কি বলছে, বলছে কি একটি বস্তু কোন তরলে বেশি প্লবতা অনুভব করবে।
আচ্ছা, বেশি প্লবতা অনুভব করবে কোন তরলে? যার ঘনমাত্রা বেশি তার বুয়েন্সি ফোর্সটাও বেশি না? কারণ আমরা জানি কি বুয়েন্সি ফোর্স ইকুয়ালস টু কি ভি রো অফ এল ইন্টু জি। তার মানে এখানে আমরা দেখতেছি এফ বি সমানুপাতিক অ্যাকচুয়ালি আমার লিকুইডের ঘনমাত্রাটা, তাই না? আচ্ছা, তো আলটিমেটলি দেখো এখন আমরা যে কাজটা করব, কোনটার ঘনমাত্রা বেশি ওইটা আগে একটু বের করি। আসো, ধরো এইরকম বরাবর তুমি একটা দাগ দিছো, ঠিক আছে? এরকম বরাবর দাগ দিয়ে তুমি গভীরতাটা ফিক্সড করে দিছো। এই একই গভীরতায় কোনটার চাপ বেশি ভাই? কোনটার চাপ বেশি? অবভিয়াসলি ডি এর চাপটা বেশি, তারপরে সি এর চাপ, তারপরে বি এর চাপ, তারপরে আমার এর চাপ। তার মানে এখানে বোঝাই যাচ্ছে, আমি যদি নিচে লিখি রো অফ ডি ইজ গ্রেটার দেন রো অফ সি, তারপরে রো অফ বি, লাস্টে রো অফ এ। তার মানে আমার এই ডি এর কারণে আমি সবচেয়ে বেশি বা মানে ডেন্সিটি পাবো। দেখো এই ডি এর কারণে আমি সবচেয়ে বেশি ডেন্সিটি পাবো। সবচেয়ে বেশি ডেন্সিটি পাওয়ার কারণে, রো পাওয়ার কারণে বুয়েন্সি ফোর্স বা প্লবতাটাও সবচেয়ে বেশি পাবো। তাহলে এখানে আমার অ্যান্সারটা কী হয়ে যাবে ভাইয়া? এইটা হবে, ঠিক আছে? ওকে, তো এবার আসো আমাদের এই পিস্টনের ম্যাথ, ঠিক আছে? ওকে, তো আসো ফার্স্টে আমাদের কী বলছে, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। দেখো কি বলছে, আমার একটা চিত্র দেয়া আছে। দেখো এইখানে একটা পিস্টন, এখানে একটা পিস্টন। এখানে আমরা 10 কেজি পুট করছি, মানে এখানে 10 কেজি মানে কি অ্যাকচুয়ালি ফোর্স পুট করছি, এম ইন্টু জি করে ফোর্স পুট করছি বুঝতেছি আমরা। এখানে ক্ষেত্রফল দুইটার দেয়া আছে। এখন গ নাম্বারে বলছে ছোট পিস্টনের উপর 10 কেজি ভর চাপালে বড় পিস্টনের উপর কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। তাহলে ওই যে বল বৃদ্ধিকরণের ওইটা। দেখো আমি এখানে যদি লিখি গ নাম্বার সলিউশন, দেখো কি হবে, F2/F1 ইজ ইকুয়ালস টু আমার কি A2/A1 না? যেহেতু আমার কি বলো তো বল বৃদ্ধিকরণ নিয়ম অনুযায়ী, তাহলে F2 ইকুয়ালস টু কি অ্যাকচুয়ালি আমার F2 ইকুয়ালস টু আমার F1 ইন্টু A2/A1। আচ্ছা, F1টা কত? F1 হচ্ছে আমার 10 কেজি, 10 ইন্টু 9.8। আচ্ছা, এটা নিচে নিচে লিখলেই ভালো হবে। তো দেখো 10 কেজি, 10 ইন্টু 9.8 ইন্টু A2/A1 মানে কি? A2/A1 হচ্ছে A2 কত এখানে? আড়াই না? এই দেখো আড়াই, আর এটা হচ্ছে আমার 0.5। তো আলটিমেটলি আমার কত নিউটন বল আসে? এটা আসে হচ্ছে আমার 490 নিউটন। তার মানে আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি, 490 নিউটন ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। আচ্ছা, খুব ভালো কথা। তো এবার দেখো গ আমাদের হয়ে গেছে। ঘ নাম্বারে আসো। ঘ নাম্বার কি বলছে, ছোট পিস্টনের প্রযুক্ত বলের ফলে যদি ওই পিস্টনের সরণ 6 সেন্টিমিটার হয় তবে উভয় পিস্টনে শক্তি সংরক্ষিত হবে কি না। আচ্ছা, এখন কথা আছে ভাইয়া। দেখো এইখানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে না। এই যে দেখো, এই সূত্রটা কাজে লাগবে না। ফার্স্টে আমরা L2টা বের করে আনবো, তারপর ওখান থেকে হিসাব করব। দেখো আমি করি, বুঝতে পারবা। দেখো ঘ নাম্বারে এগুলো আবার একটু মার্কার দিয়ে প্রিন্ট করা উচিত। হ্যাঁ, তো দেখো ঘ নাম্বারে আমরা ফার্স্টে ছোট পিস্টনে 6 সেন্টিমিটার সরণ হয়েছে। ছোট পিস্টনে বল প্রয়োগ করছি আমরা 10 ইন্টু 9.8 ইন্টু দেখো 6 সেন্টিমিটার, তাহলে 6 ইন্টু 10⁻² ইজ ইকুয়ালস টু আমার F2 কত পাইছি 490 ইন্টু L2টা বের করবো আমরা ফার্স্টে। তো L2টা কত আসে? দেখো L2টা আসতেছে আমার 0.012, ঠিক আছে? ও আচ্ছা, সরি, এখানে আমি মনে হয় একটু ভুল করছি। এখানে এইভাবে আমরা না বের করি, এইভাবে বের করলে জিনিসটা হয় না, তো আগের থেকে ডিক্লেয়ার করে দেয়া। আচ্ছা, দেখো এখানে কাহিনী যেটা হবে সেটা হচ্ছে মানে পানির আয়তন তো অপরিবর্তিত, তাই না?
অপরিবর্তিত। তো ছোট পিস্টনের দেখো যতটুকু চাপ দিবে ততটুকুই তো উঠবে ওইভাবে, তাই না? তো পানির আয়তনটা অপরিবর্তিত না, আমি কি বলতেছি দেখো, এই পাশে তুমি ধরো একটু নামলা, তো এইটুকু নামার কারণে যতটুকু পানি অপসারিত হবে এইখানের অ্যাকচুয়ালি ততটুকু পানি উপরে উঠবে না? হ্যাঁ। তো এখন কাহিনী যেটা হবে, পানির আয়তন তো অপরিবর্তিত ধরে হিসাব করতেছি, তাহলে A1 L1 ইজ ইকুয়ালস টু A2 L2। ওকে, তাহলে এখানে আমার L2টা বের করি, চলো। L2 ইকুয়ালস টু কী হবে? L2 ইকুয়ালস টু হবে হচ্ছে আমার A1 ইকুয়ালস টু তোমার হ্যাঁ A1 L1 ইন্টু 1/A2। A1 L1টা কত? A1টা হচ্ছে আমার 0.5, L1টা কত? 6 ইন্টু 10⁻² ইন্টু 1/A2, 2.5। তাহলে L2টা কত? 0.012 মিটার সরণ হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো এটা একটু করি। তো এই পার্টে নাও, সরি চেঞ্জ করতে হয় বারবার, স্মার্ট বোর্ডে ক্লাস নিতে নিতে এইটা অ্যাকচুয়ালি আসলে আর ভাল লাগে না আমার। আচ্ছা দেখো, নাও কি করব আমরা এখন? আমরা করব W1টা কত? F1 L1 না? F1 তো আমরা জানি, F1 কত? 10 ইন্টু 9.8, আর L হচ্ছে 0.06, তাহলে এটা করলো কত? 5.88 জুল। আচ্ছা, সেমভাবে W2 কত হবে? F2 L2, F2 কত পাইছিলাম? 490 পাইছিলাম, আর L2 কত পাচ্ছি? 0.012 মিটার, তাহলে আলটিমেটলি আসবে 5.88 জুল। তাহলে আমার শক্তি কি সংরক্ষণশীল হবে? সুতরাং শক্তি সংরক্ষণশীল হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, এই স্লাইডটা লাগে নাই আমার, মানে চিন্তা ভাবনা ছিল যে বেশি স্লাইড লাগতেই পারে, বাট আলটিমেটলি লাগে নাই, ভালো কথা। ওকে, তাইলে এবার আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথটা অনেক বেশি ইজি ম্যাথ, বাট দেখতে একটু হয়তো উইয়ার্ড লাগতেছে। কি বলছে? C1 পিস্টনে, এই পিস্টনে এত 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 বল প্রযুক্ত হলে F1 ও F2কে চক্রাকৃতি স্থাপন করে লেখচিত্র কেমন হবে এটা আর কি বের করতে বলছে। আচ্ছা, সমস্যা নেই, চলো আমরা 1 নিউটন যখন প্রয়োগ করব তখন কি হবে? তাহলে আমরা F2 at 1 কি পাবো? এটা পাবো হচ্ছে F1 ইন্টু A2/A1। আচ্ছা, এখানে F1টা কত? এখানে কি আমরা কি ধরে নিব? 1 সেকেন্ড, এখানে কি F1 দেয়া আছে? F1 দেয়া নাই, বাট F1 তো অ্যাকচুয়ালি আমরা জানি। আচ্ছা, সমস্যা নেই, আমরা F1 হচ্ছে 1 নিউটন ধরতেছি, তাহলে এটা 1, আর A2 কত? 80/, এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, সেন্টিমিটার স্কোয়ারই থাক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 1 নিউটন দিলে আমরা এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 20 নিউটন। আচ্ছা, এটা একটা কেস গেল, এই কেসটা গেল কার জন্য? 1 নিউটনের জন্য। এখন F2 at 2 নিউটনে কি হবে? দেখো 2 ইন্টু জাস্ট A2/A1, A2/A1টা তো অ্যাকচুয়ালি 20 পাইছি আমরা, তাহলে আর ওরকম করে না লিখি 20, তাহলে এটা কত হইলো? 40। এটা কিসের জন্য পেলাম? 2 নিউটনের জন্য পেলাম। আর ফাইনালি F3টা কত হবে? F2টা 3 এর জন্য কত হবে? এটা হবে 3 ইন্টু 20, মানে আমার 60 নিউটন। এটা কিসের জন্য পেলাম? আমরা 3 নিউটনের জন্য পাইলাম। আচ্ছা, তাইলে এখন আমরা যদি একটা ছকের মতো আঁকাই তাহলে কি হয় দেখো তো, এই কালি দিয়ে আঁকাই।
আচ্ছা হ্যাঁ, ছকের মতো আঁকাইলাম। ওকে, তো F1 1 নিউটনের জন্য কত পাইছি, 2 নিউটনের জন্য কত পাইছি, এটাই তো বসাবো। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড। আচ্ছা ওকে, তাইলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলোকে প্লট করি। ধরো এখানে F1 আছে, এখানে F2 আছে, এখানে আমরা F1 যদি 1 নিউটন দিই এখানে 20 পাইছি, এখানে 2 দিলে 40 পাইছি, এখানে 3 দিলে 60 পাইছি। আচ্ছা, তাইলে আলটিমেটলি আমরা যদি লেখচিত্রটা আঁকাই কীরকম হবে দেখো তো, লেখচিত্রটা অনেকটা এরকম হবে না? লেখচিত্রটা অনেকটা এরকম হবে না, যে এখানে ধরো আমার 1, এখানে ধরো 2, এখানে ধরো 3, তাহলে এখানে 20, মানে আমি এদিকে F1টা নিচ্ছি আর এদিকে আমি F2টা নিচ্ছি, এদিকে ধরো 40 আর এখানে ধরো কত 60। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার গ্রাফে যদি প্লট করো অনেকটা এরকম একটা সরলরেখা পাওয়া যাবে, যেখানে এই পয়েন্টটা হচ্ছে 120, এটা 240, এটা হয়তো 360। তো বুঝতে পারছো আশা করি এই পিস্টনের ম্যাথ রিলেটেডগুলা। আচ্ছা, তাইলে ভাইয়া অ্যাকচুয়ালি আমাদের মানে কি বলে এটাকে, অঙ্ক শেষই। এই অঙ্কটা অ্যাকচুয়ালি আছে, এই অঙ্কটা আশা করি তোমরা পারবা। তারপর আমি জাস্ট লাস্টে একটু হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে কীরকম, এখানে কি বলছে অ্যাকচুয়ালি দেখো তো, যে ছোট পিস্টনে 15 নিউটন, আচ্ছা এটা তো ভালো, আরও ছোটো পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনের বস্তুটিকে উঠানো যাবে কি, এইটা আসছে তাই না? হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে কীভাবে বের করবো আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে এরকম, দেখো ফার্স্টে তোমার A1টা বের করে নিবা, তারপরে কি বের করবা, তারপরে হচ্ছে A2টা বের করে নিবা ভালো মতো, যেহেতু ডায়ামিটারগুলো দেয়া আছে, ঠিক আছে। A1 A2 বের করে নিলা, এরপরে দেখো কি বলছে, ছোটো পিস্টনে 15 নিউটন, মানে এইদিকে আমার F1টা 15 নিউটন, তাহলে এইদিকে আমার F2টা কত, ওইটা কত অনুভূত হবে, এটা F2 ইকুয়ালস টু কি F1 ইন্টু A2/A1, এইটা দিয়ে বের করে নিবা। বের করে নিয়ে দেখবা যে অ্যাকচুয়ালি তোমার গোলকের আবার ভর দেয়া আছে, ওইটার সাথে তুলনা করে দেখে নিবা। তো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে বস্তুটাকে উঠানো যাবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, তোমাদের সামনে আমার আরও অনেকগুলো চ্যাপ্টার নিয়ে দেখা হবে, ওই চ্যাপ্টারগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে, ঠিক আছে। অ্যান্ড এইগুলো কিন্তু বোর্ডে এর বাইরে এই 5th চ্যাপ্টার থেকে আসবে না, আমি নিজে বলে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ আজকে।